যখন কোনো জিনিস হাতের কাছে চাইলেই পাওয়া যায়, বা সেই জিনিসের মূল্য এতটাই কম থাকে যে আমরা সবাই কিনতে পারি, ঠিক তখনই তাকে আমরা সহজলভ্যতা বলি। বিপরীতে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না, আবার তার মূল্য এতটা বেশি থাকে যে আমাদের সবার পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব হয় না, ঠিক তখনই তাকে আমরা দুর্লভ্যতা বলি, এবং সেই জিনিসের গুরুত্ব আমাদের কাছে অধিক হয়। এখন কথা হলো যে এই সহজলভ্যতা বা দুর্লভ্যতা, এই বিষয় দুটি কিন্তু শুধুমাত্র জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার আপনার জীবনেও কিন্তু সেম স্ট্র্যাটেজি চলে। এখন প্রশ্ন হলো, আপনি কি পছন্দ করেন? সহজলভ্যতা অর্থাৎ অবহেলা, অসম্মান, নাকি দুর্লভ্যতা, সম্মান, গুরুত্ব, ভালোবাসা? যদি দ্বিতীয়টি হয়, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং, এনার মতে মানুষ যখন নিজেকে সবার কাছে সবসময় সহজলভ্য করে তোলে, তখন তার মূল্য স্বাভাবিকভাবেই কমে যায়। যেখানে দেখবেন জল অ্যাভেলেবেল, সেখানে দেখবেন রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় ট্যাপগুলো থেকে কন্টিনিউয়াস জল পড়ে যায়, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এর কারণই হলো অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা। আবার এই জলই যে এলাকাতে দুর্লভ, পাওয়া যায় না, সেখানে জলের বিন্দু বিন্দু কণাকেও হীরের মতন করে আগলে রাখা হয়। কি অদ্ভুত, তাই না? একই তো জিনিস, কিন্তু দুরকম ট্রিটমেন্ট। আসলে মানুষ যা সহজে পায় তার কদর কমিয়ে ফেলে। দেখবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদেরকে দিন 12টা বলুন বা রাত 12টা, কোনো বিপদ আপদে ডেকে পাঠালেই তারা তৎক্ষণাৎ হাজির হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলোই কিন্তু পরে গিয়ে অবহেলার শিকার হন। মনোবিজ্ঞানে একটি শব্দ রয়েছে, হ্যাবিচুয়েশন বা অভ্যস্ততা। আমাদের জীবনে কোনো কিছু নিয়মিত হতে থাকলে মস্তিষ্ক তার গুরুত্ব হারায়। ঠিক যেমন আমাদের ঘরের দেওয়াল ঘড়িটি, সে কিন্তু 24 ঘন্টায় টিক 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 করতে থাকে, কিন্তু একসময় গিয়ে সেই শব্দ আমাদের কান অবধি আর পৌঁছয় না। ঠিক তেমনই কিছু ভালো মানুষের উপস্থিতিও একসময় গিয়ে আমাদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। আর আপনি যদি হন এই ভালো মানুষদের তালিকার একজন, আর কোনোভাবে যদি আপনি আপনার সহজলভ্যতার কারণে নিজের সম্মান হারিয়েছেন, নিজের গুরুত্ব হারিয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াংয়ের এই সতর্কবার্তাগুলি। প্রথমত তিনি বলেছেন, আপনি যদি আপনার মর্যাদা নিজে না বোঝেন, তাহলে অন্যরা কেন বুঝবে? কথাটা তো সত্যি। যেমন ধরুন, পাড়ার মোড়ে কোনো পিকনিক, পার্টি, উৎসব অনুষ্ঠান বা বিপদ আপদ বলুন, আপনাকে ডাকলেই আপনি তৎক্ষণাৎ হাজির। আচ্ছা, বিপদ আপদের কথা না হয় ছেড়েই দিলাম, কোনো বাধা নেই, কিন্তু বাকিগুলো? আপনি যদি নিজেই সব সময় সবার জন্য নিজেকে উন্মুক্ত রাখেন, তাহলে সবাই আপনাকে তাদের সুবিধা মতন তো ব্যবহার করবেই, তাই নয় কি? তাহলে আপনার কি করা উচিত? কোথায় যাবেন, কোথায় যাবেন না, কোথাও গেলে সেখানে ঠিক কতক্ষণ থাকবেন, সেখানকার কাজকর্মে আপনি কতটা ইনভলভ হবেন, কতটা হবেন না, এই বিষয়গুলোতে একটা সুনির্দিষ্ট মাপকাঠি আপনাকে কিন্তু নিজেকেই স্থির করতে হবে। এই মাপকাঠি কিন্তু অন্য কেউ আপনার জীবনে স্থির করতে আসবে না। আপনিই পারেন আপনাকে রিজার্ভ করে রাখতে। তাই নেক্সট টাইম থেকে কেউ ডাকলেই সেখানে যাবেন কি যাবেন না সে বিষয়ে দুবার ভাববেন। দ্বিতীয়ত, দেখবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা নিজেদের ভুলগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে সিদ্ধহস্ত। ঠিক সেই পরিস্থিতিতে আপনি যদি ঠিক ভুলের প্রমাণ দিতে না পারেন বা নিজের আত্মমর্যাদা যদি রক্ষা করতে না পারেন, ওই ব্যক্তিটি কিন্তু বারবার আপনাকে একইভাবে আক্রমণ করবে। তাহলে তার ফলস্বরূপ কি হতে পারে জানেন? আপনি একসময় গিয়ে নিজেকেই দোষী ভাবতে শুরু করবেন, আর এটি একটি মারাত্মক বিপজ্জনক মানসিক অবস্থা, যার থেকে বের হওয়া খুব কঠিন। তাই আগে থেকেই সেই সমস্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন, আর তার সাথে নিজের আত্মমর্যাদা নিজে রক্ষা করার অভ্যেস তৈরি করুন। তৃতীয়ত এবং ভীষণ গুরুত্বপূর্ণ, বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং যে সতর্কবার্তাটি দিয়েছেন তা হলো সুযোগ সন্ধানী যে মানুষগুলো আমাদের চারপাশে থাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখা। এক্ষেত্রে কি হয়, আমরা সাধারণত বন্ধু ভেবে আমাদের পেটের সব কথা আমরা তাদেরকে উগরে দিই। আস্তে আস্তে কি হয়, আমাদের এটা অভ্যেসে পরিণত হয়। কাজেই তারা কিন্তু এক সময় গিয়ে আমাদের দুর্বলতা, আমাদের আবেগ, আমাদের অভ্যেস, এই সব কিছুর উপরে
নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আর ঠিক যে মুহূর্তে আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন বা তাদের কথা মতন নিয়ন্ত্রণ হবেন না বা তাদের ইচ্ছে মতন কোনো কাজ করবেন না, ঠিক সেই মুহূর্তেই তারা কি করে, স্থান কাল পাত্র না বিবেচনা করে আপনার দুর্বলতাগুলিকে কি অবলীলায় 5টা মানুষের সামনে উগড়ে ফেলে। আর আপনি অপ্রস্তুত হয়ে পড়েন, আপনি ক্ষতিগ্রস্ত হন। তাই এই সমস্ত মানুষদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর তার আগে আপনার সমস্যার কথা, আপনার ভালো লাগা মন্দ লাগার কথা আপনি কাকে বলছেন, তাকে ঠিক কতটা বলা উচিত, কতটা নিজের মধ্যেই রাখা উচিত, এইটাও কিন্তু আপনাকে স্থির করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, নিজের সমস্যা আপনাকে নিজেকেই মেটাতে হবে। আপনার সমস্যা মেটানোর জন্য এই পৃথিবীতে কেউ নেই। তাই নিজের সমস্যাগুলোর সাথে নিজেই ডিল করতে শিখুন। চতুর্থত, নীরবতাই যখন শক্তি। আবেগের বশে কথা বলার চেয়ে চুপ থেকে পরিস্থিতিটাকে বোঝা ভালো। দেখবেন এমন অনেক সম্পর্ক আছে যেখানে অনেক ভালোবাসা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে, কিন্তু অতিরিক্ত বলার কারণে বা অতিরিক্ত আবেগের কারণে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। তাই কেউ আপনার যতই আপন হোক না কেন, আপনাকে ঠিক করতে হবে যে তাকে ঠিক আমি কতটা বলতে পারি, কতটা নয়। দেখবেন এতে আপনিও ভালো থাকবেন এবং আপনার সঙ্গে যে যেরকম সম্পর্কে আছে সেই সম্পর্কগুলোও কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। অ্যান্ড লাস্ট, মুখোশ থেকে দূরে থাকা। ইয়ং বলেন যে সমাজে টিকে থাকার জন্যই মানুষ অভিনয় করে, মুখোশ পরে। আর এই মুখোশ পরে থাকতে থাকতেই একসময় গিয়ে সেই মানুষটি নিজেই নিজেকে হারিয়ে ফেলে। আসলে আমরা অভিনয় কেন করি? সবাইকে খুশি করার জন্য। আর এই যে সবাইকে খুশি করার যে চেষ্টা, তারই আরেক নাম দ্বিচারিতা। কেউ যদি সবার কাছে ভালো হয়ে থাকতে চায়, তাহলে তার এক এক মানুষের জন্য এক এক মুখোশ পরা লাগবে। এটা কিন্তু ধ্বংসাত্মক। তাহলে কি সমাজ থেকে আমাদের দূরে থাকতে হবে? কার্ল ইয়ং উত্তর দেন, না। শুধুমাত্র সহজলভ্যতার পরিমাণ কম এবং গুণগত মানের দিকে বেশি খেয়াল রাখতে হবে। যাদের সঙ্গে আমাদের সত্যিকারের সম্পর্ক খুব কাছের, তাদের জন্য সময় দেওয়া, তাদের প্রতি সহানুভূতি হওয়া, এগুলো খুব জরুরি। তবে সেটিও হতে হবে ভারসাম্যপূর্ণ। এবং অবশেষে কার্ল ইয়ং এটাও মনে করিয়ে দেন যে নিজের প্রতি সম্মান রাখুন, নিজের মূল্য বুঝুন, তখনই কিন্তু আপনাকে অন্যেরা গুরুত্ব দিতে শিখবে। অতিরিক্ত সহজলভ্যতা কখনোই শ্রেষ্ঠত্ব আনে না, বরং তাতে নিজের মর্যাদাই হারায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।